আজকের পর্বে আমি প্রথমেই আপনাদের আশ্বস্ত করতে চাই এই কথাটা বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউকেতে গিয়ে ইংল্যান্ডে গিয়ে যে বাণিজ্য সম্মেলন করেছেন সেখানে ইউকে বা ইংল্যান্ডের কেউকেটা খুব একটা কেউ উপস্থিত ছিলেন না যারা এই সমস্ত কথাবার্তা শুনেছেন। এবার এখান থেকে পশ্চিমবঙ্গে খুব একটা কোনো বাণিজ্য আসবে বা কোনো কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে, এর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার এটা শুনে আপনি আশাহত হবেন না বা আপনি রেগে যাবেন না, তার কারণটা হচ্ছে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে এবং তার সঙ্গে যে চেলাদের তিনি নিয়ে গিয়েছিলেন তারা সেখানে গিয়ে যা করেছেন এবং যা সব কথাবার্তা বলেছেন সেগুলো যত কম মানুষের সামনে এক্সপোজ হয়, যত কম মানুষ শোনেন ততই ভালো। তো সেই কারণেই ওই বাণিজ্য সম্মেলনে ইংল্যান্ডের খুব সাংঘাতিক কেউকেটা যে আসেননি, এটা কিন্তু একদিক দিয়ে ভালোই বিষয়। এবং আমি এটা একেবারেই কোনো রাজনৈতিকভাবে বা বিশ্লেষক হিসেবে বলছি না, এটা একেবারে একদম পিওর অ্যান্ড সিম্পল মান সম্মানের বিষয়। যেমন I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. Every day we used to remember that. হ্যাঁ, সেই ব্রিটিশদের সঙ্গে আমাদের বাঙালিদের কলকাতার তো পুরনো সম্পর্ক অবশ্যই রয়েছে, খুব বড় নয়, ছোটোখাটো ব্যাপার। স্বাধীনতার আগে বাঙালিদের ভারতীয়দের পিঠের ওপর দিয়ে বুট জুতো মারিয়ে চলে যেতেন এই সমস্ত ব্রিটিশরা। তাই এইটুকু তো মনে রেখে আর কি হবে, তার থেকে বরং সত্যি তো তারা কত বড় বড় বিল্ডিং করে দিয়েছেন, সুন্দর সুন্দর বিল্ডিং করে দিয়েছেন, সেগুলোর কথাই ভাবা উচিত। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে তাকাবো আর তারপর ভুলে যাবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেও কেউ ছিলেন। আপনি যদি এখানে বলেন যে আহা মুখ্যমন্ত্রী ওখানে গেছেন, তিনি কি খারাপ কথা বলতে পারেন, তাকে তো ভালো ভালো কথাই বলতে হবে, হ্যাঁ নিশ্চয়ই, তাহলে ঐতিহাসিক সম্পর্ক আছে বলেই তিনি থেমে যেতে পারতেন। এই অত্যন্ত সিরিয়াস এবং সেন্সিটিভ প্রসঙ্গে তার ঢোকার কোনো প্রয়োজনই ছিল না, এই কথাগুলো এভাবে বলার কোনো দরকার ছিল না। যাকগে, এইবারে আসি ব্যবসা বাণিজ্যের কথায়, মুখ্যমন্ত্রী যে বাণিজ্য সম্মেলনে গেছেন সেই কথায়। প্রথমত, মুখ্যমন্ত্রী এই বিদেশ সফরে শুধুমাত্র যে সাংবাদিকদের চ্যাংদোলা করে নিয়ে গেছেন সঙ্গে করে তা তো নয়, কয়েকজন শিল্পপতি, পশ্চিমবঙ্গের পুঁজিপতিদের নিয়ে গেছেন তিনি, এবং তাদের আপনারা চেনেন, কারণ মুখ্যমন্ত্রীর যে কোনো অনুষ্ঠান বলুন, বিদেশে বাণিজ্য সম্মেলন বলুন, পশ্চিমবঙ্গে তিনি যে প্রত্যেক বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেন সেগুলো বলুন, প্রত্যেকটা জায়গায় এই পুঁজিপতি, এই কজন শিল্পপতিকেই দেখা যায় তারা আসেন এবং তারা গড়গড় করে বলতে শুরু করেন আমাদের মুখ্যমন্ত্রী কত ভালো কত ভালো কত ভালো, আমাদের মুখ্যমন্ত্রীকে একবার ফোন করলেই পাওয়া যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার চেহারা বদলে দিয়েছেন, এর আগে কোনো মুখ্যমন্ত্রী এরকম ছিলেন না, আমাদের মুখ্যমন্ত্রী কত ভালো কত ভালো কত ভালো। এবার দেখুন, পশ্চিমবঙ্গ থেকে যে চারজন পুঁজিপতি গেছেন ইংল্যান্ডে, তাদের সবাইকে ইংল্যান্ডের ব্যবসায়ীরা চেনেন এমনটা তো নয়, কারণ তারা সবাই সেই লেভেলের ব্যবসায়ী তা নয়। তো যাদেরকে তারা চেনেন না ইংল্যান্ডের ব্যবসায়ীরা, তাদের দেখে বলতেই পারেন যে দেখো বাপু, আমি তোমাকেও চিনি না, তোমার মুখ্যমন্ত্রীকেও চিনি না, তুমি ব্যবসা করার জন্য আমাকে ডাকছো তোমার রাজ্যে, তাহলে তোমার মুখ্যমন্ত্রীর গুণগানটা না করে আমাকে একটু কাজের কথা বলো। তোমার মুখ্যমন্ত্রী তোমাকে কত দামে জমি দিয়েছেন, কত তাড়াতাড়ি তুমি জমি পেয়েছো, কিরকম দাম দিতে হয়েছে, তোমাকে কতটা ট্যাক্স ছাড় দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এইসব কাজের কথাগুলো বলো, তাহলে না হয় আমি ব্যবসার কথা ভাবতে পারি, সেসব কথার কোনো জায়গা নেই। এবং তারই সঙ্গে প্রশ্ন করতে হয় যে আমাদের বাংলার পুঁজিপতিদের অবস্থা কি সত্যি এতটাই খারাপ? মানে আমরা বিভিন্ন নির্বাচনী প্রচার বা রাজনৈতিক সভাতে দেখি ক্যাডারদের নিয়ে যাওয়া হয় হাততালি দেওয়ার জন্য, নেতারা একটা করে কথা বলবেন আর ক্যাডাররা সবাই মিলে জোরে জোরে হাততালি দেবেন। তো এই পুঁজিপতিদের সেখানে হাততালি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী একটা করে কথা বলবেন আর পুঁজিপতিরা ইংল্যান্ডের ওই বাণিজ্য সম্মেলনে বসে বসে হাততালি দেবেন, সেই জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে। একটা জায়গায় এমনকি এটাও দেখা গেল যে মুখ্যমন্ত্রী একখানা কথা বলেছেন, পাঞ্চ লাইন দিয়েছেন একটা, এবং সেটা শোনার পরে কেউ হাততালি দেননি। মুখ্যমন্ত্রী সেই কথাটা তখন আবার রিপিট করলেন, এটা বলে যে মে আই রিপিট বলে আবার দ্বিতীয়বার তিনি সেটা বললেন যাতে পাঞ্চ লাইনটা ল্যান্ড করে, এবং সেই দ্বিতীয়বার তিনি বলার পরে পুঁজিপতিরা হাততালি দিলেন, তবে তিনি শান্ত হলেন, তবে তার মনে হলো যে হ্যাঁ তিনি এইবার বলতে পেরেছেন। দেখুন, let us create win-win outcomes together. May I repeat? Let us create win-win outcome together. I invite you, let us create win-win outcomes together. May I repeat? Let us create win-win outcome together. I invite you
মুখ্যমন্ত্রী একটা জায়গায় বললেন যে পশ্চিমবঙ্গের শিল্পপতি পুঁজিপতি যারা ব্যবসা করতে আসেন আমরা তো জাস্ট তাদের কথা শুনে চলি, আমরা হচ্ছে তাদের ওয়ার্কারের মতো, আমরা তাদের কর্মচারীর মতো, বেতনভুক্ত কর্মচারীর মতো, এবং আমরা শুধু তারা যা বলেন তারা যা চান সেগুলো জাস্ট প্রোভাইড করি, আমরা শুধু তাদেরকে দিই, আর তারাই ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি, তারাই সবকিছু কিন্তু চালান নিজেদের মতো করে। বেশ, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে শিল্পপতি পুঁজিপতিদের জিহুজুর করে চলে রাজ্য সরকার। এটা শুনে প্রথমে আপনি হাসবেন না কাঁদবেন সেটা আপনি নিজে ডিসাইড করুন। এবং তারপরের কথা, শেষ 10 বছরে পশ্চিমবঙ্গে এমন একজন কোনো ব্যবসায়ী পুঁজিপতি শিল্পপতি আছেন কি যাকে এক্সটর্শন করা হয়নি, যার কাছ থেকে টাকা চাওয়া হয়নি, কাটমানি নেওয়া হয়নি, যার ওপরে চড়াও হওয়া হয়নি, যাকে ভয় দেখানো হয়নি? এরকম আছেন কি কেউ? মানে ব্যাপারটা যদি এরকম হয় যে যিনি বলছেন আমি তো তোমার কর্মচারী, তিনি কর্মচারী হয়ে যদি মালিকের মাথার উপরে এইভাবে চড়াও হন তাহলে কিভাবে ব্যবসা বাণিজ্য এগোবে সেটা একমাত্র দিদিই বলতে পারবেন। যাকে এর পরের কথা হচ্ছে, ইংল্যান্ডের যে সমস্ত ব্যবসায়ীদের পুঁজিপতি শিল্পপতি বলে এই সম্মেলনে নিয়ে আসা হয়েছিল, কোথা থেকে যে তাদের আনা হয়েছিল কে বা জানে। মানে ইংল্যান্ডের সেই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্পর্ক ঠিক ততটা যতটা ফুচকাওয়ালার সঙ্গে আলু উৎপাদনের সম্পর্ক। ফুচকাওয়ালার সঙ্গে অবশ্যই আলুর সম্পর্ক রয়েছে, কিন্তু তাই বলে ফুচকাওয়ালা রোজ সকালবেলা উঠে আলু চাষির জমিতে সার তো দিতে যান না। এবং যারা এসেছেন তারা নানা রকম এদিক ওদিককার কথা বলছেন, যেমন একজন এআই নিয়ে কাজ করেন, তিনি মুখ্যমন্ত্রীকে এআই গছাতে চাইছেন। একজন এসে বলছেন আমি তো মাঝে মধ্যেই কলকাতায় ঘুরতে যাই, আমি তো ইন্ডিয়া এবং কলকাতায় ট্যুর করি, বিভিন্ন ছোট ছোট যে স্টার্ট আপগুলো রয়েছে তাদের আমি কলকাতা আর ইন্ডিয়াতে ঘোরাতে নিয়ে যাই। এবং এর মাঝখানে ব্রিটিশ এয়ারওয়েজের থেকে একজনকে নিয়ে এসে বসানো হয়েছিল। কেন যে আনা হয়েছিল কেই বা জানে। সেই ভদ্রলোক নিজেও বলছেন যে দেখুন এখানে আমার কিচ্ছু করার নেই, আমাকে চ্যাংদোলা করে নিয়ে আসা হয়েছে, তাই আমি এসেছি, আমি ম্যাক্সিমাম যেটা করতে পারি আপনারা যা বলছেন আমি সেটুকু শুনতে পারি। আসলে মুখ্যমন্ত্রীর মাথায় তখন চেপেছে যে লন্ডন থেকে কলকাতা ডিরেক্ট ফ্লাইট করতে হবে, লন্ডন থেকে কলকাতা ডিরেক্ট ফ্লাইট করুন প্লিজ, করুন করুন করুন। এবার ব্রিটিশ এয়ারওয়েজের যে ভদ্রলোক তিনি এরকম খানিকটা বলছেন যে মানে এটা আমার হাতে নেই, আমি এটা করতে পারবো না, আর এটা তো ললিপপ নয় যে বাইরে থেকে এনে অমনি আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, এরকমভাবে তো হয় না। কিন্তু মুখ্যমন্ত্রী তখন তো নাছোড়বান্দা, তার তো চাই মানে চাই, তিনি তো এইভাবে না শুনতে খুব একটা অভ্যস্ত নন। তো তিনি তখন ইমোশনাল ম্যানিপুলেশন করছেন যে না 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 আপনাকে করতেই হবে, কলকাতা থেকে লন্ডন একটা ডিরেক্ট ফ্লাইট, দেখবেন একটা সিটও খালি থাকবে না, প্রচুর প্যাসেঞ্জার পাবেন আপনি। মানে উল্টোডাঙ্গা থেকে যেন অটো ধরার কথা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক কথাবার্তা কিভাবে সিপিন করছে, কিভাবে এই সমস্ত বাণিজ্য সম্মেলনে বাণিজ্য আনতে গিয়ে বিনিয়োগের কথার মধ্যে ঢুকে যাচ্ছে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা তো সব ধর্মর অনুষ্ঠান সব কিছু একসঙ্গে পালন করি, সমস্ত উৎসব পার্বণ সব কিছু আমরা একসঙ্গে পালন করি, আমি কোন ধর্মের কোথা থেকে এসেছি সেসব আপনার জানার কোনো দরকার নেই, আমরা সবাই একসঙ্গে রয়েছি, ইউনিটি ইন ডাইভার্সিটি। খুব ভালো কথা, আপনি ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলছেন, খুবই ভালো। কিন্তু ওখানে যে শিল্পপতিরা রয়েছেন, ইংল্যান্ডের যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা ভাবছেন যে আরে আমরা এখানেও তো সব উৎসব আলাদা করে পালন করি, সবাই একসঙ্গে পালন করি, তো তাহলে এটা আলাদা করে মেনশন করার কি দরকার? যে জিনিসটা নর্মাল, যেটা সাধারণ, সেটাকে যদি আপনি আপনার একটা আলাদা ধরনের অ্যাচিভমেন্ট হিসেবে সামনে তুলে ধরেন এবং বারবার বলেন আমি এটা করি আমি এটা করি, যেটা নর্মালি করার কথা, তখনই কিন্তু বিষয়টা অ্যাবনর্মাল হয়ে যায়। বারবার এটা বলা যে আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে রয়েছি, সব উৎসব পালন করি, এটা বলে আপনি তাদের মনে সন্দেহ তৈরি করবেন যে তার মানে কি এখানে কমিউনাল টেনশনের কোনো জায়গা রয়েছে, সাম্প্রদায়িকতার কোনো জায়গা রয়েছে। মানে আপনি বলছেন যে রোজ সকালে সূর্য ওঠে, সকালে সূর্য ওঠে এটাই নর্মাল। আপনি যদি বলেন আমার ওখানেও না জানেন প্রত্যেক দিন এখন সকালে সূর্য ওঠে, সঙ্গে সঙ্গে উল্টো দিকের মানুষটার মনে প্রশ্ন জাগবে তাহলে একাধ দিন কি সকালবেলা সূর্য না ওঠারও কোনো প্রভিশন রয়েছে? মানে এরকম একটা দিন কি তার মানে আপনার ওখানে আসতে পারে যেদিন সকালবেলা সূর্য উঠবে না, এরকম সম্ভাবনা রয়েছে? এখানেই সন্দেহটা কিন্তু দানা বাঁধে। যাই হোক, এরপরে মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কথাও তুলে ধরেছেন, সেই জায়গাটা একটু ছোট্ট করে শুনুন। Our ambassador, Bengal ambassador, brand ambassador is Saurabh Ganguly. He will join with me this Oxford University program. So once he was a captain of India cricket team, and we won the cricket cup so many times, the world cricket. And Bengal, everybody loves football and cricket like anything. So I'm happy that it is our proud privilege that Manchester City Football Club, they have signed this with Shatam, Rishi and other group to start one sports school there.
এই একটা সেন্টেন্স, একটা বাক্য, তাতে কোথায় কোথায় ভুল আছে একবার বলুন তো। প্রথমত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ব্যবসা, শিল্প এই সমস্ত কিছুর কোনো সম্পর্ক নেই। শালবনির কারখানা ভগবানের আশীর্বাদে কোথায় যে কিভাবে চলছে কেউ কিচ্ছু জানে না। কাজেই বিনিয়োগ, শিল্প, কর্মসংস্থান, কারখানা এসবের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, তিনি যাবেন এখন ড্যাং ড্যাং করে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে, কিন্তু এই সরকারি সফরে সৌরভ গঙ্গোপাধ্যায় কেন যাচ্ছেন, তার ভূমিকা কি, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। তৃতীয়ত, সৌরভ গঙ্গোপাধ্যায় ভালো ক্যাপ্টেন ছিলেন, ইন্ডিয়ান টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন ছিলেন, তার ক্যাপ্টেন্সির কথা কেউ কোনোদিন অগ্রাহ্য করেন না, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় ক্যাপ্টেন থাকাকালীন ইন্ডিয়া, আমাদের ভারতের ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে এরকম কোনো তথ্য আমার কাছে নেই। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই জানাতে পারেন। এবং তারই সঙ্গে এখানে বলতে হয়, এখনো পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমওইউ, মৌ আর চুক্তি বা কন্ট্রাক্টের মধ্যে পার্থক্য বোঝেন না, নাকি তিনি এখনো মনে করেন যে এগুলো বললে মানুষজন সব বিশ্বাস করে নেবে? মানুষ এখনো পর্যন্ত এই এমওইউ আর চুক্তির মধ্যে পার্থক্যটা বোঝে না। এমওইউ হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা সদিচ্ছার থেকে বেশি আর কিচ্ছু নয়। এখানে কোনো প্রতিশ্রুতি নেই, জাস্ট বলা হচ্ছে আমি এটা করতে পারি, আমার একটা ইচ্ছা আছে, আমি এটা দেখছি, এক্সপ্লোর করছি। এর মানে কোনো নিশ্চয়তা নেই যে ওটা হবেই। চুক্তি বা কন্ট্রাক্ট সেটা হচ্ছে একেবারে খাতায় কলমে লেখা যে হ্যাঁ এটা আমি করবই, এই আমি প্রতিশ্রুতি দিয়ে দিলাম, এই কাজ আমি এবার শুরু করে দেব। এই প্রথম ধাপটা কিন্তু আমরা কাজে পেরিয়ে গেলাম, তবে গিয়ে সেটা হচ্ছে চুক্তি। ম্যান সিটি টেকনো ইন্ডিয়ার সঙ্গে এই যে এমওইউ স্বাক্ষর করে ফেলেছে, তারা ফুটবল স্কুল টুল খুলবে, খুব ভালো কথা, কিন্তু আমরা এতগুলো এমওইউ দেখে ফেলেছি, শুনে ফেলেছি যে যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ আমরা ঠিক বিশ্বাস করে উঠতে পারি না। এবং তারই সঙ্গে বলতে হয় যে ম্যান সিটি যদি এখানে সেই ফুটবল স্কুলটা ফাইনালি খোলে, তারা এখানে টাকা পয়সা বিনিয়োগ করে এই স্কুলটা খুলবে এর সম্ভাবনা খুবই কম, বরং তাদের ট্রেডমার্ক ব্যবহার করার জন্য তারা টাকা পয়সা নেবে এখান থেকে। সব থেকে ভয়ঙ্কর ছিল যেখানে মুখ্যমন্ত্রী বলছেন নিজের কথা, তিনি কি কি করেছেন, এবং সেখানে তিনি বলছেন আগের যে সরকার ছিল তারা তো কোনো কাজই করেনি, বামেরা আমাকে কোনো কাজই করতে দেয়নি, আমি সরকার আসার পর, আমি ক্ষমতায় আসার পর আমি এই করেছি, আমি লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, এটা করেছি, ওটা করেছি। দেখুন, ইংরেজি নিয়ে কারুর আমার কিচ্ছু বলার নেই, ইংরেজি যে যেরকম ভাবেই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় অতক্ষণ ধরে ইংরেজিতে টানা কথা বলে যাচ্ছেন, এটা ইটসেলফ ইজ আ বিগ অ্যাচিভমেন্ট। আমি নিজে বাংলা মিডিয়াম থেকে পড়েছি, আমি অত ভালো ইংরেজি বলতে পারি না, এবং ওখানকার কাউকে যদি এখানে এনে বাংলা বলতে বলা হয়, এক লাইনও হয়তো তারা বলতে পারবেন না, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গড়গড় করে এতক্ষণ ধরে ইংরেজিতে কথা বলছেন। কাজেই ইংরেজি কে কেমন করে বলছেন সেই নিয়ে কোনো বক্তব্য নেই। যারা ওটা ধরে কথা বলছেন, কি বলা হয়েছে তার থেকে বেশি কিরকম ভাবে ইংরেজি বলা হয়েছে এই নিয়ে কথা বলছেন, সেটা অত্যন্ত নিম্নমানের আলোচনা, সেই নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এর আগের পর্বেও আমি আপনাদের বলছিলাম কিছু কথা আছে যেটা মুখ্যমন্ত্রী সব জায়গায় বলেন, পাড়ার অনুষ্ঠান, সংবর্ধনা, বাণিজ্য সম্মেলন, বিদেশ সফর, নির্বাচনী প্রচার, প্রতিটা জায়গায় কিছু কথা আছে, এক কথা যেগুলো তিনি বলে যান, সেগুলো তিনি এবারেও ইংল্যান্ডের সফরে গিয়েও সেই একই কথা বলে যাচ্ছেন। আমি স্বাস্থ্যসাথী করেছি, আমি লক্ষ্মীর ভান্ডার করেছি, আমি কিন্তু সাইকেল দিই, আমি কিন্তু ট্যাব দিই। এইগুলো শুনে পুঁজিপতিরা কি করবেন? মানে পৃথিবীর প্রথম কোনো শিল্পপতি হয়তো ভাববেন যে ও আচ্ছা, দিদি লক্ষ্মীর ভান্ডার দেন, তাহলে তো আমি পশ্চিমবঙ্গেই কারখানা করব, কারণ আমি যে কারখানা করব সেখানে যে মহিলাদের আমি চাকরি দেবো তাদের 1000 টাকা করে মাইনে আমি কম দেবো, কারণ দিদির লক্ষ্মীর ভান্ডারে সেই 1000 টাকাটা পুষিয়ে যাবে, তাহলে আমি পশ্চিমবঙ্গেই ব্যবসা করব। মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ এই সমস্ত কিছুকে পশ্চিমবঙ্গে অ্যাট্রাক্ট করার জন্য একটা জায়গায় বললেন, এখন আর পশ্চিমবঙ্গে রোজ রোজ স্ট্রাইক হয় না, পশ্চিমবঙ্গে এখন আপনি সব সময় বিদ্যুৎ পাবেন। দেখুন, যে কোনো সভ্য দেশে বা বাণিজ্য ফ্রেন্ডলি কোনো জায়গায় যেখানে মানুষজন বাণিজ্য করতে আসবেন, চাইবেন, সেখানে রোজ রোজ স্ট্রাইক যে হতে পারে বা কোথাও বিদ্যুৎ পরিষেবা যে পাওয়া যাবে না, হঠাৎ করে বিদ্যুতের পরিষেবায় কোনো গন্ডগোল হতে পারে, এটা তারা ভাবতেই পারেন না। তাদের কাছে এটাই নর্মাল যে রোজ রোজ স্ট্রাইক হবে না এবং বিদ্যুতের পরিষেবা পাওয়া যাবে। আপনি যদি এখন বলেন যে আমার আগে যারা ক্ষমতায় ছিল তারা রোজ স্ট্রাইক করতো, আমি কিন্তু স্ট্রাইক করি না, এটা আপনি নিজের দেশে, নিজের রাজনৈতিক মঞ্চে, নিজের রাজ্যে যখন নির্বাচনী প্রচার করছেন সেখানে আপনি বলতে পারেন, সেখানে এটা কাজে লাগবে। কিন্তু আপনি যখন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাচ্ছেন, বিদেশের মঞ্চে যাচ্ছেন, সেখানে গিয়ে এটা কিন্তু কাজে লাগে না। আপনি কেনই শুধু শুধু নেগেটিভ দিকটা তুলে ধরবেন? একজন দোকানদার যখন তার কোনো জিনিস আমাদের বিক্রি করতে চান, তিনি সমস্ত পজিটিভটা বলেন, তিনি প্রথমে নেগেটিভটা বলে নিয়ে যে জানো আমার দোকানটা একটা সময় ভেঙে চুরে এরকম নোংরা জায়গায় নর্দমায় ফেলে দিয়েছিল, সেখান থেকে আমি পরিষ্কার করে দোকানটাকে তুলে ধরেছি।
এইটা তিনি তার কাস্টমারকে বলবেন না, কাস্টমারের মনে প্রথমেই একটা নেগেটিভ প্রশ্ন তিনি ঢুকিয়ে দেবেন না, তিনি পুরো পজিটিভটাই বলবেন। আমার দোকান তো এরকম ঝাঁ চকচকে, যা দেখছো সমস্ত পরিষ্কার, সবকিছু দারুণ ব্যাপার। এটাই তো, আমরা তো শুধু পজিটিভটাই বলবো বিক্রি করার জন্য, তো শুধু শুধু নেগেটিভের কথাটা আমরা তুলে ধরবই কেন? এটা অবশ্যই আপনি তুলে ধরবেন আপনার অ্যাচিভমেন্ট হিসেবে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনি যখন বলবেন যে কেন আপনাকে ক্ষমতায় রাখা হবে, কেন আপনাকে ভোট দেওয়া হবে, কারণ আপনি এতগুলো জিনিসপত্র বেটার করেছেন, তাই বলে আপনি ওখানে গিয়ে এই কথাগুলো তুলে ধরবেন কেন? অনেকেই ভাবতে পারেন যে একটা প্রয়াস মুখ্যমন্ত্রী করছেন, সেটা নিয়ে খালি শ্লেষাত্মক কথাবার্তা বলা হচ্ছে। প্রয়াস তো আছে একটা, সেটা নিয়ে তর্কের খাতিরে শুধু তর্ক করতে হবে বলেই বাজে কথা বলা না, বিষয়টা একদমই সেটা নয়। বিষয়টা হচ্ছে এইরকম হাফ হার্টেড, এইরকম একটা আজে বাজে এফার্ট বা চেষ্টাকে নর্মালাইজ করে দেওয়া, যেখানে মানুষজন ভাববেন ও এইটাই তো চেষ্টা, ও আচ্ছা এইরকমই তো হয়। দেখুন, আমাদের রাজ্যের বিনিয়োগ দরকার, শিল্প দরকার, কর্মসংস্থান দরকার। তার জন্য যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করেন, একদম সৎভাবে চেষ্টা করেন, এফার্ট দেন, পরিশ্রম করে সেই জিনিসটা আনার চেষ্টা করেন, তাহলে তার পাশে কেন মানুষজন গিয়ে দাঁড়াবেন না? কিন্তু আমরা বারবার যেটা দেখতে পাই সেটা হচ্ছে এরকম হাফ হার্টেড একটা চেষ্টা। একজন মানুষ মনে করছেন আমি গেলেই হবে, আমি বললেই হবে, তাতে যে হবে না সেটা আমরা বছরের পর বছর দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও তার কোনো পরিবর্তন হচ্ছে না। এর ফলে প্রতিবার আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে চেষ্টার নামে শুধু সময় এবং অর্থের অপচয়, কিন্তু কোনো সুরাহা, কোনো সমাধান কিচ্ছু আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই না। আর হ্যাঁ, একদম শেষে যেটা বলি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু আপনারা জানেন ইংল্যান্ডে যিনি ভারতের হাই কমিশনার রয়েছেন লন্ডনে, বিক্রম দোরাইস্বামী, তাকে একটি ছবি উপহার দিয়েছেন। সেই ছবির কথাও তিনি তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে তিনি কিন্তু কোনোদিন আঁকা শেখেননি, তারপরেও তিনি ছবি আঁকছেন, ছবি উপহার দিচ্ছেন। এইটাই হচ্ছে ইনোভেশন, এইটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। শুনুন। And I believe the innovation because you cannot believe I never learned the paintings, but I do it spontaneously. It is an innovation. I believe we have the third eye. You can see two eyes, but what we cannot see, that is third eye. And third eye called vision, and it is the innovation. Without innovative ideas, without creativity, without the innovation things, we cannot go ahead. এইটাই হচ্ছে ইনোভেশন, এইটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।